নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কথা বলি এই ভিডিওতে শুধুমাত্র একটা কোম্পানি নিয়েই ডিটেলসে আলোচনা করব, যে স্টকটাকে আপনারা আপনাদের যে পোর্টফোলিও রয়েছে সেইখানে রাখার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। তো প্রথমেই যদি কথা বলি, আপনি যখনই এই পোর্টফোলিও তৈরি করছেন না কেন, তো সেই যখন পোর্টফোলিও তৈরি করবেন তখন কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এবং সব থেকে প্রথম যে পয়েন্টটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার যে পোর্টফোলিও সেটাকে ভালোভাবে ডাইভার্সিফাই করতে হবে। তো এই ডাইভার্সিফিকেশন এর মানেটা কি? মানে আপনি শুধুমাত্র একটা সেক্টর থেকে কোম্পানি রেখে দেবেন এরকম হলে চলবে না। মানে বিভিন্ন যে সেক্টর রয়েছে সেই সেক্টর থেকে কিছু কিছু কোম্পানি নিয়ে আপনার পোর্টফোলিওতে অবশ্যই রাখতে হবে। আপনি হয়তো এরকম ভেবে ইনভেস্ট করলেন যে কোনো একটা সেক্টর বড় রিটার্ন তৈরি করে দেবে, হতেও তো পারে সেই যে সেক্টর সেটা নিচের দিকে পড়ে গেল, তাহলে কিন্তু আপনার যে পুরো ক্যাপিটাল সেটাই চলে যাবে। আর সেখানে ডাইভার্সিফিকেশন করলে কি হয়, ধরুন আপনি অনেকগুলো সেক্টরে টাকা রেখেছেন, তো তার মধ্যে একটা দুটো ধরুন ডুবেও গেল, তো বাকি যে আরো কিছু সেক্টর থাকবে সেগুলোও কিন্তু আপনার যে রিটার্ন সেটা ভালোভাবে তৈরি করে দেবে। এবং এই কারণে এই যে ডাইভার্সিফিকেশন সেটা অত্যন্ত জরুরি। তো এই ডাইভার্সিফিকেশন এর যে মিনিং সেটাও দেখতে পাচ্ছেন, ওনিং এ ওয়াইড ভ্যারাইটি অফ ইনভেস্টমেন্ট উইথ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স টু রিডিউস ভলিটিলিটি। মানে আপনার যে পোর্টফোলিও রয়েছে তার যে ভলিটিলিটি সেটাকে মেনটেন করার জন্যই এই যে ডাইভার্সিফিকেশন সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে এই পোর্টফোলিও তৈরি করতে হবে। আর যদি আমাদের এই শেয়ার মার্কেটের কথা বলি, বহু সেক্টর এখানে দেখতে পেয়ে যাবে। তাও যদি একটা দুটো দেখি, এই সিমেন্ট দেখতে পাচ্ছেন, কেমিক্যাল, কনস্ট্রাকশন রয়েছে, কনজিউমার ডিউরাবেলস, এনার্জি রয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, হেলথ কেয়ার, টেলিকমিউনিকেশন, মেটাল, ইনফ্রাস্ট্রাকচার, ফার্মাসিউটিক্যালস, তারপরে আইটি তো রয়েছে, অটোমোবাইলস এবং ব্যাংকিং, এবং এরও বাইরে অনেক সেক্টর কিন্তু রয়েছে। তো এরকমই কিছু কিছু সেক্টর থেকে স্টক বেছে নিয়ে আপনার যে পোর্টফোলিও সেটা তৈরি করতে হবে। এমনটা নয় যে শুধুমাত্র এনার্জি থেকে স্টক আপনার পোর্টফোলিওতে রেখে দিলেন, বা শুধুমাত্র ব্যাংকিং থেকে স্টক নিয়ে আপনার পোর্টফোলিওতে রেখে দিলেন। আপনাকে কি করতে হবে, এই যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে সেরকম সেক্টর থেকে কিছু কিছু স্টক নিয়ে আপনার যে পোর্টফোলিও সেটা ভালোভাবে তৈরি করতে হবে। এবং এক্ষেত্রেও বোঝার রয়েছে যে এই এনার্জি থেকে 10 টাকা স্টক কিনে নিলেন, কনজিউমার গুডস থেকে 10 টাকা স্টক কিনে নিলেন, এরকমটা হলে হবে না। আপনাকে বুঝতে হবে কোন সেক্টরের পোটেনশিয়াল কেমন রয়েছে, সেরকম বুঝে কিন্তু রাখতে হবে। যদি আপনার মনে হয়ে থাকে যে কনস্ট্রাকশন এই যে সেক্টরটা রয়েছে এটা ভালো পারফর্ম করবে না, তো আপনি এই যে কনস্ট্রাকশন এটাকে এড়িয়েও যেতে পারেন। মানে এমনটা বলছি না যে প্রতিটা সেক্টর থেকেই রাখতে হবে, তবে এমনটাও করবেন না যে শুধুমাত্র একটা দুটো সেক্টরে আপনার যে টাকা সেটা পুরোটাই রেখে দিলেন। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই ক্যাপ ওয়াইজও কিন্তু এই যে ডাইভার্সিফিকেশন সেটা করতে হবে। যেমন আপনার পোর্টফোলিওতে এই যে স্মল ক্যাপ সেটাও রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ এটাও রাখতে হবে, এবং লার্জ ক্যাপ এটাও রাখতে হবে। যেমন কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন, এই যেমন 2024 সাল করে এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করছিল, কিন্তু সেইগুলো এখন দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে 30-40% ডাউন। এবং সেখানে যদি কথা বলি, বর্তমানে এই যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে, মানে লার্জ ক্যাপ সেক্টরের কোম্পানিগুলো, সেগুলো কিন্তু ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। তো এই কারণে এই যে ডাইভার্সিফিকেশন সেটা অত্যন্ত জরুরি। কোনো সময় আসবে এই যে লার্জ ক্যাপ সেটাও চলবে না, তখন এই স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো চলবে। বা এমনও হতে পারে কোনো সময় স্মল ক্যাপ এটা বড় পতন দেখিয়ে দিল, যেমন বর্তমানে দেখা যাচ্ছে। তাই এই ধরনের সব ক্যাপ থেকেও রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেক্টর থেকেও এই যে স্টক সেটা রাখতে হবে। আর বিশেষ করে তো অবশ্যই এই যে নিফটি ফিফটির মধ্যে যে স্টক রয়েছে তার মধ্যে কিছু স্টক রাখা অত্যন্ত প্রয়োজন। আর যদি আমাদের এই নিফটি ফিফটির কথা বলি, এই নিফটি ফিফটিতে যে ওয়েটেজ সব থেকে বেশি রয়েছে সেটা কার রয়েছে, এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রয়েছে। এর কত পার্সেন্ট ওয়েটেজ রয়েছে, এই 37%। সেই কারণে দেখবেন অন্যান্য সেক্টরগুলো খারাপ পারফর্ম করলেও যদি কোনো একদিন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে এই ব্যাংকের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভালো পারফর্ম করে দেয়, সেদিন কিন্তু এই যে নিফটি বলুন তার সঙ্গে সঙ্গে সেন্সেক্স বলুন এগুলোতে ভালো পারফরমেন্স দেখা যায়। আর একটা আদর্শ পোর্টফোলিও সেটা তৈরি করতে গেলে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস তার মধ্যে থেকে কোনো স্টক রাখা অবশ্যই দরকার। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মধ্যে কি কি রয়েছে, যদি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কথা বলি, এর মধ্যে বিভিন্ন ব্যাংক রয়েছে, এই ব্যাংকের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, সরকারি ব্যাংক রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেসরকারি ব্যাংকও রয়েছে। এবং আরো একটা জিনিস থাকে সেটা হচ্ছে এই এনবিএফসি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। তো এই ব্যাংক এবং এনবিএফসি এদের মধ্যে তফাৎ কি রয়েছে চলুন সেটা আগে দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই দুটোই আরবিআই দ্বারা মেনটেন করা হয়ে থাকে। তবে এই যে এনবিএফসি রয়েছে এরা কিন্তু সরাসরি পাবলিকের থেকে এই যে টাকা সেটা তুলতে পারে না, কারণ এদের কাছে এই সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট এইগুলো রাখার অধিকার নেই। এবং সেখানে ব্যাংক তার এই সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এদের থেকে কিন্তু টাকা জমা রাখতে পারে। তারপরে এনবিএফসি এরা এই যে চেক সেটা ইস্যু করতে পারে না। কিন্তু কিছু পজিটিভ জিনিসও রয়েছে। এই যে এনবিএফসি দেখতে পাচ্ছেন এদের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু হাই থাকে, মানে এদের যে ইনকামের সুবিধা সেটা কিন্তু বেশি। এই ব্যাংক কিন্তু যেমন খুশি সেরকম এই যে ইন্টারেস্ট সেটা নিতে পারে না, সেখানে এনবিএফসি এদের যে ইন্টারেস্ট রেট এটা অনেকটা হাই হয়। এইখানে দেখতে পাচ্ছেন আরবিআই এর কিছু স্ট্রিক্ট রেস্ট্রিকশনের ফলে এই যে ব্যাংকগুলো তাদের যে ইন্টারেস্ট রেট
সেগুলো কম হয়। তার সঙ্গে সঙ্গে এনবিএফসি এদের কোনো রিজার্ভ যে রেশিও সেটাও থাকে না। দেখতে পাচ্ছেন নো রিকোয়ারমেন্ট টু মেনটেন সিআরআর অর এসএলআর। তো এর মানে কি এই ব্যাংকগুলোকে কিন্তু এই যে সিআরআর রেশিও সেটা মেনটেন করে চলতে হয়। মানে ব্যাংকগুলোর কাছে 100 টাকা থাকলে তারা পুরো সেই যে 100 টাকা সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারে না, কিছু টাকা তাদের নিজেদের কাছে রেখে দিতে হয়। মানে ধরুন 100 টাকা টোটাল রয়েছে, তো তার মধ্যে ব্যাংকগুলোর অধিকার থাকে হয়তোবা তারা 90 টাকা বা 95 টাকা সেটা লোন দিতে পারবে, কিন্তু সেখানে এই যে এনবিএফসি রয়েছে তারা সেই পুরো 100 টাকাই ইউটিলাইজ করতে পারবে। মানে এদের যে প্রফিট সেটাও বেশি হবে। তার সঙ্গে সঙ্গে এই যে এনবিএফসি রয়েছে এদের যে লোন অ্যাপ্রুভাল সেটাও অনেক ফাস্ট হয়। মোটামুটি 6 থেকে 12 ঘন্টার মধ্যে এই যে লোন সেটা কিন্তু মানুষজন পেয়েও যায়, এবং সেখানে ব্যাংকে অনেক দেরি হয়, 5 থেকে 6 দিন দেরি হয়। মানে ব্যাংকে এই যে প্রসিডিওর সেটা অনেকটা দেরিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে এই যে এনবিএফসি রয়েছে তাদের কিন্তু সুবিধাই রয়েছে, শুধুমাত্র একটা জিনিস, এরাই পাবলিকের থেকে টাকা রাখতে পারে না। তো সেরকমই একটা এনবিএফসি নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেটাকে অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন। তো প্রথমেই বলে দিই কোম্পানির যে নাম সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। এরপরে কোম্পানির ডিটেলস, মানে কোম্পানি কি ব্যবসা করে, কোম্পানিতে এই লোন দেয় তার ব্যবসা করে থাকে, কিন্তু এই লোন দেওয়ারও তো বিভিন্ন সেগমেন্টে রয়েছে, তো সেটাও দেখবো। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট, তার সঙ্গে সঙ্গে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, এই সেগমেন্টে আর কোন কোন কোম্পানিগুলো কাজ করছে, এর টেকনিক্যাল কেমন রয়েছে, এইগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে কোম্পানির ব্যাপারে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মূলত কমার্শিয়াল ভেহিক্যাল ফাইন্যান্সিং করে থাকে। যেমন অন্যদিকে দেখতে পান বাজাজ ফাইন্যান্স রয়েছে, তারা মূলত কিসে ফাইন্যান্স করে থাকে, তারা কিন্তু সব ক্ষেত্রেই ফাইন্যান্স করে থাকে, এই মোবাইল বলুন, ফ্রিজ বলুন, তার সঙ্গে সঙ্গে গাড়ি বলুন। কিন্তু এই যে কোম্পানিটা রয়েছে সেটা মূলত কমার্শিয়াল ভেহিকেলের যে ফাইন্যান্সিং সেটা করে থাকে। যদি চার্ট ওয়াইজ দেখি কোম্পানি যে লোন দেয় তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 45% লোন শুধুমাত্র এই কমার্শিয়াল ভেহিকেলে যায়। তারপরে আদার্স কিছু রয়েছে 21.8%, এই টু হুইলারে কিছু লোন যায় এই 5.96%, এমএসএমই সেগমেন্টে 14%, তারপরে এই কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এখানে 4.87% রয়েছে। তারপরে পার্সোনাল লোন এটাই 3.5%, তারপরে ফার্ম ইকুইপমেন্ট 2.25%, এবং তারপরে গোল্ড এখানে লোন দেয় সামান্য রয়েছে 2%-এর কম। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই জিএসটি কাটের ফলে এই যে কমার্শিয়াল ভেহিকেল সেগুলো অনেক সস্তা হবে, যার ফলে মানুষ এই যে কমার্শিয়াল ভেহিকেল সেগুলো কেনার দিকে কিন্তু ঝুঁকবেও। আর এগুলো কারা বেশি কিনে থাকে, বেশিরভাগ যে বিজনেসম্যান তারাই কিন্তু কিনে থাকে। আর 2047 সালের মধ্যে ইন্ডিয়া সেটা একটা ডেভেলপড কান্ট্রি হতে চলেছে, এবং সেই জন্য এই যে কমার্শিয়াল ভেহিকেল এর যে চাহিদা সেটাও কিন্তু অনেকটা বাড়বে। কারণ এই কমার্শিয়াল ভেহিকেল এটা মূলত কিসে ব্যবহার করা হয়, এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিন্তু ব্যবহার করা হয়। আরো অন্যান্য কাজ রয়েছে কোম্পানির। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে 1758 খানা ব্রাঞ্চ রয়েছে, 831 খানা রুরাল সেন্টার রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা প্রায় 500 খানার মতো এই যে প্রাইভেট ফাইন্যান্সিয়ারিস তাদের সঙ্গে পার্টনারশিপও করে রেখেছে। কোম্পানির আরো কিসে কিসে প্রেজেন্স রয়েছে, এই কনজিউমার ফাইন্যান্স, তার সঙ্গে সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে হাউসিং ফাইন্যান্স, এই স্টক ব্রোকিং বিজনেসেও কাজ করে থাকে, এবং ডিস্ট্রিবিউশন বিজনেসও কাজ করছে। আর কোথায় কোথায় ফাইন্যান্স করে থাকে, এই যে প্যাসেঞ্জার ভেহিকেল সেটা রয়েছে, কমার্শিয়াল ভেহিকেলের পাশাপাশি প্যাসেঞ্জার ভেহিকেল এইখানেও লোন দেয়, তারপরে এমএসএমই সেগমেন্টেও লোন দেয়, এই ট্রাক্টর মানে এই যে ফার্ম ইকুইপমেন্ট রয়েছে তাতেও লোন দেয়, গোল্ড পার্সোনাল লোন এবং ওয়ার্কিং ক্যাপিটাল লোনও দিয়ে থাকে। কোম্পানির এই ব্রাঞ্চ সেগুলো মূলত কোথায় ছড়িয়ে রয়েছে, এই রুরাল বা গ্রাম্য এলাকায় দেখতে পাচ্ছেন 53% রয়েছে, সেমি আরবান বা মফস্বল টাইপের এলাকাগুলোতে 33% রয়েছে, এবং এই শহুরে এলাকাগুলোতে 14% রয়েছে। কোম্পানির কাদের কাদের সঙ্গে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, বিভিন্ন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন মন্ট্রা রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাজাজ রয়েছে, তারপরে এই গাড়ির কোম্পানি টিভিএস দেখতে পাচ্ছেন, হিরো, তারপরে এই ওলা, তারপরে এই অ্যাথার রয়েছে, অ্যাব রয়েছে, তারপরে মাহিন্দ্রা রয়েছে, টাটা রয়েছে, এবং এই ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেও কোম্পানি এই যে ফাইন্যান্সিং সেটা প্রোভাইড করে থাকে, এবং কোম্পানি এই যে গাইডেন্স সেটাও ভালো রেখেছে। দেখতে পাচ্ছেন এই প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে 20% গ্রোথের গাইডেন্স রেখেছে, কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে 12 থেকে 15% গ্রোথের গাইডেন্স রেখেছে, এমএসএমই সেক্টরে 20% এবং আদার সেগমেন্টে এই 20%, যেটাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জন্য। মার্কেট ক্যাপ প্রায় 2 লাখ কোটি, মানে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এবং কোম্পানিটা বর্তমানে অল টাইম হাইয়ের কাছেই চলছে। কারেন্ট প্রাইস কত 1063, এবং অল টাইম যে হাই সেটা হচ্ছে 1068। পিই রেশিও কেমন আছে, একটা মোটামুটি ভালো পিইতে ট্রেড করছে, পিই রেশিও রয়েছে 21.9, এবং একটা ভালো পরিমাণে ডিভিডেন্ডও দিয়ে থাকে 0.93%। আর এর আগেও বলেছি এই ব্যাংক তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো যে রয়েছে তাদের এই ডেপ্ট এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না, কারণ কোম্পানিগুলোর কাজই হচ্ছে লোন নিয়ে সেই লোনটাকে হায়ার ইন্টারেস্টে দিয়ে থাকা। তো এই কারণে কোম্পানিগুলোর যে ধার সেটা বেশি হয়, তো এই যে ধার সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয়, কারণ কোম্পানি যে লাভ করে সেটা কিন্তু এই ধার নেওয়ার পরেই লাভ করে। এর পিয়ার সেগমেন্টে কারা কারা রয়েছে, বাজাজ ফাইন্যান্স, এটা তো অনেক বড় কোম্পানি, 6 লাখ কোটির উপরে মার্কেট ক্যাপ। তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড পজিশনে কারা রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স, এরাই 2 লাখ কোটি মার্কেট ক্যাপের কোম্পানি। তারপরে দেখতে পাচ্ছেন মুথুট ফাইন্যান্স রয়েছে, এরা মূলত এই গোল্ড
গোল্ড ফাইন্যান্সিং করে থাকে। তারপরে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট রয়েছে, টাটা ক্যাপিটাল রয়েছে। কোম্পানির যদি এবারের কোয়ার্টারের নাম্বার দেখি, এই রেভিনিউ দেখতে পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণে বাড়ছে প্রতি কোয়ার্টারেই। এই 10,698 কোটি থেকে বেড়ে হয়েছে 12,171 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 11,912 কোটি, মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন বাড়া রয়েছে 2914 কোটি থেকে বেড়ে 3,514 কোটি। এবং কোম্পানির নেট প্রফিট এখানে কিছুটা পতন দেখা গিয়েছিল 3,249 কোটি থেকে, কিছুটা পড়ে হয়েছিল 2,530 কোটি, যেটার আগের কোয়ার্টার ছিল 2,314 কোটি। আর এই ইয়ারলি পড়ার কারণও রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আদার ইনকাম কত যুক্ত হয়েছিল, 1,574 কোটি, মানে 1,500 কোটি। তো যদি সেই 1,500 কোটি বাদ দিয়ে দেন, তাহলে এই যে অ্যামাউন্টটা মানে নেট প্রফিট, এটা দাঁড়াতো 1,700 কোটির কাছাকাছি। সেই আদার ইনকাম বাদ যদি দিতেন, তাহলে এই যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ারলি অনেকটা বেশিই হতো। তারপরে রেভিনিউ যদি ইয়ারলি দেখেন, এই ইয়ারলিও বেড়েছে, মানে প্রতিটা ফাইন্যান্সিয়াল ইয়ারে। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণে একই গ্রাফে বেড়েছে। এবং এই নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই 2,549 কোটি, 2,576 কোটি থেকে আস্তে আস্তে বেড়ে এই 9,500 কোটি, 9,100 কোটির ঘরে চলে এসেছে। এবং আস্তে আস্তে এটা 10,000 কোটিতেও পৌঁছে যাবে। এবং ডিভিডেন্ডও দেখতে পাচ্ছেন 20%, 22%, 23% এরকম ডিভিডেন্ডও দিয়ে থাকে। কোম্পানির কাছে বর্তমানে রিজার্ভ কেমন রয়েছে, এই 55,000 কোটি রিজার্ভ রয়েছে। এই লং টার্ম বোরিং এটা অনেকটাই দেখতে পাবেন, এই 1,12,748 কোটি। আর এই কোম্পানিগুলোর যে লোন সেগুলো বেশি হয়, সেরকম শর্ট টার্ম বোরিংও অনেক রয়েছে, 1,21,448 কোটি। মানে সব মিলিয়ে প্রায় 2,30,000 কাছাকাছি লোন এই কোম্পানি রয়েছে। এবং কোম্পানির কাছে 21,365 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন প্রমোটার এদের কাছে 25.39% শেয়ার রয়েছে। তারপরে এফআইআই এরা কিন্তু প্রচুর ইন্টারেস্টেড, দেখতে পাচ্ছেন এফআইআই এরা 52.61% শেয়ার ধরে রেখেছে। এবং এই ডিআইআই এদের কাছে শেয়ার রয়েছে 16.32%। তো মোটামুটি এই প্রমোটার, এফআইআই, ডিআইআই এদের তিনজনের কাছেই প্রায় 95% শেয়ার রয়েছে। এবং এই পাবলিকের কাছে এই যে শেয়ার হোল্ডিং সেটা খুবই কম, এই 5.64%। এবং এটা খুবই একটা ভালো সংকেত যে পাবলিকের কাছে কম হোল্ডিং রয়েছে। এবং তারপরে কিছুদিন আগে একটা খবর এসেছিল, এই যে এমইউএফজি এই যে ব্যাংকটা রয়েছে, এটা একটা জাপানের ব্যাংক এবং তারাই কোম্পানির 20% স্টেক অ্যাকোয়ার করতে চলেছে। আর বিদেশি একটা ব্যাংক এত বড় স্টেক কিনছে, তারা তো নিশ্চয়ই কিছু পজিটিভ দিক দেখেই কিনছে। এবং তার জন্য কত ভ্যালু দেবে বলেছে দেখতে পাচ্ছেন, $4.3 বিলিয়ন। এবং যখন এই এমইউএফজি ব্যাংক এই কোম্পানির 20% স্টেক $4.3 বিলিয়ন কিনবে বলেছিল, তখন কোম্পানির অ্যাকচুয়ালি যে মার্কেট ক্যাপ ছিল তার থেকেও এই যে এমইউএফজি ব্যাংক তারা অনেক বেশি ভ্যালুয়েশনে এই যে শেয়ার সেটা কিনতে চলেছিল। মানে এই এমইউএফজি ব্যাংক এরা নিজেরাই মনে করছিল কোম্পানির যে শেয়ার সেটার দাম আরো বেশি হওয়া দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন $4.3 বিলিয়ন। তো যদি একটু হিসাবও করে নিই, এখানে দেখতে পাচ্ছেন 430 নিয়ে নিলাম ইন্টু এই 90, তো কত দাঁড়াচ্ছে 38,700, মানে প্রায় 38,700 কোটি টাকাতে এই কোম্পানির যে 20% স্টেক সেটাই এমইউএফজি এরা কিনতে চলেছে। আর এই কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে যদি একবার হিসাব করি, মার্কেট ক্যাপ কত, এই 2 লাখ কোটি। তো এখানে এই 2 লাখ নিয়ে নিলাম ইন্টু হচ্ছে 20%, তো কত দাঁড়াচ্ছে এই 40,000 কোটি। তাই দুটো শূন্য বাদ দিয়ে দিন, এটা বাদ দিলেই এই যে 40,000 কোটি সেটা দাঁড়াচ্ছে। এবং যখন এই এমইউএফজি ব্যাংক এরা এই কোম্পানির 20% স্টেক কিনবে বলেছিল, তখন কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু এই 1.5 লাখ কোটির নিচে ছিল। তো তার তুলনায় অনেকটা বেশি ভ্যালুয়েশনেই এই যে এমইউএফজি ব্যাংক তারা এই কোম্পানির স্টেক কিনছে। এবং তারপরে আস্তে আস্তে র্যালিও ফিরে এসেছিল। আর যদি কিছু এনবিএফসির সঙ্গে তুলনা করি এই মার্কেট ক্যাপের, এই বাজাজ ফাইন্যান্স এরা তো প্রথমে রয়েছে, তারপরে শ্রীরাম ফাইন্যান্স। তো এই বাজাজ ফাইন্যান্স এরা কোথায় মূলত ফোকাস করে, এই কনজিউমার ডিজিটাল ফাইন্যান্স। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এরা মূলত এই যে কমার্শিয়াল ভেহিকেল সেখানেই ফোকাস করে থাকে। মানে এদের সঙ্গে এদের যে কম্পিটিশন সেটা কিন্তু অত বেশি হবে না। তারপরে চোলামণ্ডলম রয়েছে, এরা মূলত ভেহিকেল এবং এসএমই সেগমেন্টে ফাইন্যান্স করে থাকে। তারপরে আরওসি এর দিক থেকে দেখতে পাচ্ছেন এই বাজাজ ফাইন্যান্স এর 11.35% রয়েছে এবং শ্রীরাম ফাইন্যান্স এর রয়েছে 11%। তারপরে চোলামণ্ডলম এর এই 10.34%। এবং যদি কোম্পানিটার পারফরমেন্সের কথা বলি, আজকের দিনে তো 6% বেড়েছে, 5 দিনে দেখতে পাচ্ছেন 4.94% বাড়া, 1 মাসে 8.98% বেড়েছে। এবং যদি 6 মাসে দেখেন অনেকটা বেশি বৃদ্ধি দেখতে পাবেন, কারণ এই ব্যাংকের সঙ্গে ডিলটা হওয়ার পরেই এই স্টকে বড় রিটার্ন তৈরি হয়েছে। এবং যদি লং টার্মের কথাও বলি, এই লং টার্মেও দেখতে পাচ্ছেন মানে 5 বছরে প্রায় 270% কাছাকাছি বেড়েছে। এবং এইখান থেকেও এই শেয়ারটা কিন্তু ওপরে উঠতে পারে। এবং যদি বিভিন্ন ব্রোকারদের টার্গেটের কথা বলি, যখন এই ডিলটা সামনে এসেছিল তখন বিভিন্ন ব্রোকার টার্গেট দিয়েছিল। এবং এটা একটু পুরনো ডেটা, দেখতে পাচ্ছেন ডিসেম্বর 22-এর ডেটা। তো সেই হিসেবেও যদি দেখি, অনেক ব্রোকার কিন্তু আরো উপর সাইডের টার্গেট দিয়েছে। যেমন এখানে নোংরা দেখতে পাচ্ছেন, এরাই 1140-এর টার্গেট দিয়েছিল, বর্তমানে দাম কত 1063। তো সেই পুরনো হিসেবেও যদি দেখেন এটা কিন্তু বেশি। তারপরে জেব্রিস এরা তো টার্গেট বাই দিয়েছিল 1080, এটাকে তো পেরিয়ে গেছেই। তারপরে সিএলএসএ এরা ওই আউটপারফর্ম রেটিং দিয়েছে, এরাও তখন টার্গেট বাড়িয়েছিল 840 থেকে বাড়িয়ে 1030 করেছিল। এই আইআইএফএল ফাইন্যান্স এরা যে টার্গেট দিয়েছিল 1200, সেটা কিন্তু অ্যাচিভ করা এই কোম্পানির এখনো বাকি রয়েছে। এবং এই স্টকটা আস্তে আস্তে 1200-র দিকে এগোতেও পারে। তারপরে কোটাক এরাও অ্যাডেড রেটিং দিয়েছে। মানে বেশিরভাগ ব্রোকারও কিন্তু
কিন্তু এই কোম্পানির প্রতি বুলিশ রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কোম্পানির টেকনিক্যালের কথা বলি, তো এই টেকনিক্যালিও এই যে কোম্পানিটা সেটা কিন্তু অনেকটাই স্ট্রং রয়েছে এবং আস্তে আস্তে এই যে স্টকটা সেটা কিন্তু 1200-র দিকে পৌঁছে যেতে পারে। তো এটা ছিল এমন একটা কোম্পানি যেটাকে আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ফার্দার স্টাডিও করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।